নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন। নারী ও শিশু সহ আহত হয়েছেন ১৫০ শতাধিক। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসা চলছে তাদের। বাচ্চাদেরকে কোন হাসপাতালে নিয়েছে একটু জানান। আল্লাহ। প্রিয় সন্তানের খোঁজে এক বাবার করুণ আর্তনাদ। এমন শত শত সন্তানের পিতামাতার আর্তনাদে ভারী হয়ে উঠেছে উত্তরার আবহাওয়া। দুপুর 1:06 মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই বিমান বাহিনীর F-7 BGI মডেলের বিমানটি উত্তরা মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে। যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয় সেখানে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস হতো। তবে ক্লাস শেষ হওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়। তখন সেখানে কোচিং ক্লাস চলছিল। ভেতরে প্রায় 100 থেকে 150 জন শিক্ষার্থী ছিলেন। স্বল্প সময়ের মধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়। সেনাবাহিনী, বিজিবি ও সাধারণ মানুষ এগিয়ে আসে। আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে নেওয়া হয়। আহত সকলেরই শরীর আগুনে ঝলসে গেছে। আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। তাদের জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা। হাসপাতালগুলোতে চলছে শোকের মাতম। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। সবশেষ ১৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে সরকার, আর আহত ১৫০ শতাধিক। সাইদ আরমানের রিপোর্ট। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। বিমান দুর্ঘটনায় হতাহতদের নিয়ে আসা হয় এক এক করে। হতাহতদের আর্তনাদ আর স্বজনদের আহাজারিতে পরিণত হয় এক হৃদয় বিদারক পরিবেশ। ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। একই দৃশ্য রাজধানীর উত্তরা মেডিকেল সহ সম্মিলিত সামরিক হাসপাতালে। হতাহতদের স্বজনরা খবর পেয়ে ছুটে যান। অনেকের পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। সন্তানকে শনাক্ত করতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্বজনদের তাই ছুটে চলা। প্রতি মুহূর্তে সরকারের দায়িত্বশীলরা আলাদা আলাদা হতাহতদের খবর জানাচ্ছিলেন। বার্ন ইউনিটে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। জানান হটলাইন নম্বরের কথা। যাদের হাসপাতালে আনা হয় তাদের বড় সংখ্যাই শিক্ষার্থী। আগুনে পুড়ে গেছে শরীর যাদের পাঠানো হচ্ছে বার্ন ইউনিটে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। আর যারা আগ্রহী রক্ত দিতে তাদের আগামীকাল যোগাযোগ করতে বলা হয়েছে। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করা যাচ্ছে না। এই ঘটনায় একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। প্রশিক্ষণ বিমানটি 6 মিনিটে উড্ডয়ন করে 18 মিনিটে দুর্ঘটনায় পড়ে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী ইমরান শেখ। সেখান থেকে সবশেষ আপডেট জানবো তার কাছ থেকে। ইমরান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসা দগ্ধদের বিষয়ে আপনি কি জানতে পেরেছেন? সেখানকার অবস্থা কেমন জানান আমাদের। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে এই তথ্য অনুযায়ী 70 জনের আশপাশের অবস্থা জাতীয় বার্ন ইউনিটে এখন পর্যন্ত ভর্তি আছে, এবং এখন পর্যন্ত এখানে 2 জন নিহতের সংবাদ গণমাধ্যম কর্মীদের কাছে আছে। এবং এখানে দেখা যাচ্ছে রক্তের যে অনেক দেখা দিচ্ছে ঘাটতির জন্য বিভিন্ন বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা এখানে রাস্তার সাইডে রাস্তার যে ফুটপাথ গুলো রয়েছে সেই ফুটপাথে অবস্থান করছে, এবং সেখানে তারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রাইভেট যে ইউনিভার্সিটি গুলো রয়েছে তারা রক্ত সংগ্রহ করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে প্রায়
দুপুরে 1:06 যে উড্ডয়ন করে তার কিছুক্ষণের পরে যে বিমানটি বিধ্বস্ত হয়, তারপর থেকেই উত্তরা যে হসপিটালগুলো রয়েছে সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে যে সব রোগীদের মুমূর্ষু অবস্থা এবং তারাই কিন্তু তার কিছুক্ষণ পর থেকেই জাতীয় বাহিনীতে আসা শুরু করে। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে যে জাতীয় বাহিনীতে 74টি সিট ছিল, তো সেটি এখন পর্যন্ত ফ্লাপ হয়ে গেছে এবং এরপরে যে এখন যেহেতু সিট নাই, ঢাকা মেডিকেল সহ অন্যান্য যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছে সেখানে রোগীদের রেফার করা হচ্ছে। যে ইমরান, সেখানে নিশ্চয়ই দগ্ধদের স্বজন যারা রয়েছেন তারা রয়েছেন, তারা কি খুঁজে পাচ্ছেন তাদের স্বজনদেরকে? কি অবস্থা দেখছেন? স্বজনদের সাথে কথা বলেছেন? আসলে তাদের স্বজনদের যে হাজারি, আসলে এটা তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তবে তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মী কথা বলতে পারছেন না এবং এখানে যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা তাদের সঙ্গে কথা বলতে দিচ্ছেন না। আর এখন পর্যন্ত এখানে যে 70 জনের আশপাশে রোগী ভর্তি হয়েছে তাদের 28 জনের নাম পরিচয় গণমাধ্যম কর্মীর হাতে এসেছে। জি, রক্তের একটা ক্রাইসিসের বিষয়টা আমরা জানতে পারছি, সেখানে রক্ত নিয়ে কোনো ধরনের ক্রাইসিস রয়েছে কিনা? বা হ্যাঁ, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা হাতে বিভিন্ন রক্ত লাগবে, যে রক্ত প্রয়োজন এটা নিয়ে তারা ব্ল্যাকেট নিয়ে হাত উচ্চ করছে। এছাড়া আমরা দেখছি যে কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন টিএসসিতে ইতিমধ্যে চলে গিয়েছেন, তারা সেখান থেকে যারা রক্ত দিবে তাদেরকে নিয়ে এসে রাস্তায়, যেহেতু এখানে অসংখ্য রোগী আহত এবং নিহতর ঘটনা ঘটেছে, হসপিটালে জায়গা নেই, বেড খালি নেই, এই জন্য তারা রাস্তায় ভ্রাম্যমান যে রক্ত সংগ্রহ করছেন এবং এখান থেকে এখন পর্যন্ত অনেকের রক্ত পাওয়া যাচ্ছে না, বেশি নেগেটিভ রক্ত প্রয়োজন, এজন্য এটা খুবই রক্ত ঘাটতি দেখা দিচ্ছে। জি, আর ডাক্তাররা যারা রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি কোনো ধরনের ব্রিফিং করেছে বা আপনারা কি কোনো ধরনের যোগাযোগ করতে পেরেছেন? ঢাকা মেডিকেলের থেকে বা বাহিনী থেকে কোনো ব্রিফিং করেনি, তবে আসিফ নজরুল সহ 4 জন উপদেষ্টা এসেছিলেন, তারা ব্রিফিং করেছেন, তারা একটা তথ্য দিয়েছেন, তবে তারা বলেছেন এটা এখন পর্যন্ত তারা সঠিক দিতে পারে নাই। আগামীকাল সকাল 8টা বা 10টায় তারা একটা ব্রিফিং করবে, সেখানে সম্পূর্ণ তথ্য জানা যাবে। একটা জিনিস বলা হচ্ছিল যে প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসা হবে, যেটি উপদেষ্টাও বলেছেন। ডাক্তারের সংকটটা কিরকম দেখতে পাচ্ছেন সেখানে, বা সেটা কেমন, কোনো ধরনের সংকট রয়েছে কিনা? না, আসলে ডাক্তারের যতটুকু স্বল্পতা এটা আমরা জানতে পারি না, কারণ মিডিয়া কর্মীদের ভিতরে যেতে দেওয়া হচ্ছে না এবং সবাইকে বের করে দেওয়া হচ্ছে। আসলে ইন্টারনাল যে খবর সেটি আসলে মিডিয়া কর্মীদের হাতে আসছে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ ইমরান, আপনি সেখানে থাকুন এবং আমাদেরকে পরবর্তীতে নিশ্চয়ই আরো বেশি আপডেট জানাবেন। ওকে, আপনাকেও ধন্যবাদ। জি, আমাদের সহকর্মী ইমরান আমাদেরকে জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজে বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে, এবং সেখানে বর্তমানে যে পরিস্থিতি চলছে, আহত এবং নিহতদের স্বজনদের আহাজারি চলছে, সেখানে সবকিছু মিলিয়ে তিনি সেখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। এদিকে মাইলস্টোন স্কুলের একটি একাডেমিক ভবনের উপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। গুরুতর দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা জানান, বিমানটি একটি ভবনের গেইটে আশ্রে পড়ে। সেটি একাডেমিক ভবন, সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। আগুনে অনেকেই সেখানে দগ্ধ হয়েছে। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের মুখে জানা যায় বিমান বিধ্বস্তের ভয়াবহতা। হঠাৎ বিকট একটা শব্দ হয়, শব্দ হওয়ার পরে আমি বাসা থেকে বের হয়ে আসি, আমি সহ প্রায় আমাদের এলাকার সবাই, মোটামুটি এলাকার মানুষ বের হয়ে আসে। ভিতর থেকে ধোঁয়া উঠতেছিল, তখন আমরা বলতে পারতেছিলাম না আসলে ভিতরে কি হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং তারা তৎপরতার কারণে যারা আহত হয়েছে, অগ্নিগত হয়েছে, তাদেরকে অতি সত্ত্বর অতি দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানটা ওইদিকে তাইছে আইয়া করছে, ওই যে রড বাড়তি আছে না, এই রডের লোকে বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার সাথে সাথে ধোঁয়া উঠতে আসে না। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিভাবকেরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকাল 4:30টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে 19 জনের লাশ উদ্ধার করেছে। আহতদের বহনের জন্য মেট্রো রেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে। তাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রতি মেট্রো ট্রেনে 2 নম্বর কোচ নাম্বার 2, প্রতি মেট্রো ট্রেনের কোচ নাম্বার 2 মহিলা কোচের পরের কোচ, এটা আহত যাত্রীদের ভ্রমণ করার জন্য নির্ধারিত আছে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।
এই মুহূর্তে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। সেখান থেকে সবশেষ আপডেট জানবো তার কাছ থেকে। মাসুদ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এখন কি পরিস্থিতি দেখছেন আপনি? ধন্যবাদ। আসলে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের এখন থমথমে অবস্থা। মেডিকেল কলেজের সামনে তিল দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। হাজার হাজার মানুষ, স্বজনদের ভিড়, স্বজনরা তাদের শিক্ষার্থীদের খুঁজছেন, সন্তানদের খুঁজছেন, কেউ সন্তানদের খুঁজছেন, কেউ রক্তের জন্য দৌড়াদৌড়ি করছেন। রক্তের জন্য যারা রক্তের অভাবে যারা চিকিৎসায় নিতে পারছেন না, তাদের জন্য অনেকে রক্তের জন্য আবেদন করে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তো আমরা আসলে এখানকার পরিস্থিতি যা দেখছি খুবই ভয়াবহ। এখানে হাজার হাজার মানুষের ভিড়ে অ্যাম্বুলেন্স ঠিকমতো আসতে পারতেছে না। আর এখানে যারা সেবামূলক প্রতিষ্ঠান যারা রয়েছেন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং প্রশাসনের যে গাড়িগুলো ঠিকমতো আসতে পারে না। রাস্তার দুই পাশে আপনার সারি সারিভাবে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। এখানকার অবস্থা খুবই ভয়াবহ। ভিতরে যে অবস্থা যদি বলি আপনাকে, ভিতরে রয়েছে অনেকে চিকিৎসিত অবস্থা রয়েছেন, আগুনে পোড়া, মানে যারা অনেকে কম করেছেন, যারা তুলনামূলকভাবে কম করেছেন, তাদেরকে নিয়ে আসা হয়েছে এই মেডিকেলে যারা চিকিৎসা নিচ্ছেন তুলনামূলকভাবে তারা কম ক্ষতিগ্রস্ত হয়েছেন, আগুনে কম করেছেন। আর যারা বেশি করেছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, তাদেরকে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তো এখানে যারা রয়েছেন তাদের সাথে অনেকের সাথে আমরা কথা বলেছি। আমরা কথা বলে জানতে পেরেছি যে যারা এখানে ভর্তি হয়েছে, আহত যারা ভর্তি হয়েছেন, শুধু শিক্ষার্থী নয়, শিক্ষার্থী ছাড়াও শিক্ষার্থীর পাশাপাশি যারা উদ্ধারকারী সহযোগী যারা করেছেন, ওদের মধ্যে উদ্ধারকারীরা অনেকে আহত হয়েছেন, তাদেরকেও এখানে নিয়ে এসেছেন। আপনাকে ধন্যবাদ। জি, উদ্ধার যারা করছেন তারা অনেকে আহত হয়েছেন। এর আগে আমরা আপনার আগে যুক্ত হয়েছিলাম বার্ন ইনস্টিটিউটে, সেখানেও রক্তের সংকটের কথা জানিয়েছেন আমাদের সহকর্মী ইমরান। মাসুদ, সেখানে স্বজন যারা রয়েছেন তারা কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন? যাদের শিশুরা, যাদের সন্তানরা সেখানে আহত অবস্থায় রয়েছেন, স্বজনদের সাথে কথা বলে কি জানতে পেরেছেন? আমরা স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে খুবই মর্মাহত। এখানে যে ক্লাসরুমে আপনি জেনেছেন যে ক্লাসরুমে দুর্ঘটনা ঘটেছে, সেই ক্লাসরুমে ছিল ৪র্থ শ্রেণীর একটি শ্রেণীকক্ষ, ইংলিশ মিডিয়াম। সেখানে আসলে খুব ছোট ছোট ছেলেরা ছিল, বাচ্চারা ছিল। এই বাচ্চারা ঠিক মতো তাদের নাম বলতে পারে না। অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে, তারাও তাদের বাবার নাম বলতে পারে না ঠিক মতো, পরিবারের কথা বলতে পারে না। এখন যারা স্বজন রয়েছেন তারা আহাজারি করছেন, তারা চিৎকার চেঁচামেচি করছেন, তারা কান্নাকাটি করছেন। অনেকে তাদের বাচ্চাদের খুঁজেও পাননি। মেডিকেলে আসছেন তারা ঠিকই, কিন্তু মেডিকেলে অনেকে তারা খুঁজে পাননি। তারা এখান থেকে তথ্য নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন, তাদের বাচ্চাদের খোঁজাখুঁজি করছেন। তারা অনেকটা মর্মাহত এবং তাদের সাথে কথা বলতে আমরা পেরেছি যে তারা অনেকে বাচ্চা পেয়েছেন, অনেকের বাচ্চা এখানে ভর্তি হয়েছে, অনেকের বাচ্চা, বেশিরভাগ বাচ্চাই এখানে তারা পাননি। জি, আপনি তো ঘটনাস্থলেও গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি কি অবস্থা দেখেছিলেন প্রথমে? আপনি তো ঘটনাস্থলেও গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি প্রথমে কি অবস্থা দেখেছিলেন? সেখানকার উদ্ধার কার্যক্রম, দিয়াবাড়ি যে ঘটনাস্থলে যে ঘটনায় যে জায়গাটিতে ফাইটার বিমানটি আঘাত করেছিলেন, সেই জায়গাটি অত্যন্ত বিধ্বস্ত অবস্থায়। সেখানে আপনার বিমানটি পড়ে ছাই হয়ে গেছে। শ্রেণীকক্ষের একটি টেবিল, চেয়ার, মানে কোনো কিছুই বাকি নেই। আমরা সেখানকার কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলেছে ওই শ্রেণী কক্ষে 20 থেকে 25 জন শিক্ষার্থী ছিল। ওইখানে কেউ বেঁচে নেই, কেউ বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। যেহেতু সেখানে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, বিমানটি সরাসরি শ্রেণীকক্ষে আঘাত করেছে, সরাসরি ওই শ্রেণীকক্ষের ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে যাওয়ার কারণে ওইখানে কেউ বেঁচে থাকবে বা বাঁচবে এমন কোনো পরিস্থিতি নেই, এমন কোনো সম্ভাবনা খুবই কম ছিল। জি, এরই মধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 19 জন এরই মধ্যে নিহত হয়েছেন এবং তাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আইন উপদেষ্টা বলেছেন যে প্রয়োজনে দেশের বাইরে থেকে চিকিৎসক নিয়ে আসা হবে। আপনি তো হাসপাতালেও গিয়েছেন, সেখানে চিকিৎসক কিংবা ঔষধের কোনো ধরনের সংকট কি আপনি লক্ষ্য করেছেন? এখানে আসলে চিকিৎসার কোনো ধরনের অবহেলা নেই, কোনো কমতি ছিল না। এবং চিকিৎসা কাজে এখানে শুধু চিকিৎসক নয়, এখানে উত্তরার অনেকগুলো হাসপাতালে যারা ডাক্তার ছিলেন, সকল শ্রেণীর পেশার ডাক্তারই এই চিকিৎসা সেবায় আপনি যোগ দিয়েছেন। এবং ডাক্তারের পাশাপাশি আপনার শিক্ষার্থীরা, যারা এখন সাধারণ শিক্ষার্থী ছিল, শিক্ষার্থীরাও ডাক্তারদেরকে সহযোগিতা করছেন। পাশাপাশি উত্তরা আধুনিক মেডিকেলে আমি আপনাকে জানাচ্ছি 17 জন ভর্তি আছে। 17 জন ভর্তি আছে। এখন এখানে কোনো ধরনের চিকিৎসা কোনো অবহেলা নেই।
এবং তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য আপনার খুলনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আপনার র্যাবের পক্ষ থেকে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এবং এখানকার যারা রাজনীতিকদের পক্ষ থেকেও মানে চিকিৎসা সেবার যেন কোনো ধরনের অবহেলা না হয় তারা তদারকি করছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি সেখানে থাকুন, পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই আবার আমরা আপনাকে শুনতে পাবো। জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন, এ পর্যন্ত মোট 844 জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। 2024-25 অর্থ বছরে 77 কোটি 20 লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে শহীদ পরিবারকে। জুলাই ঘোষকদের এ পর্যন্ত 102 কোটি 56 লাখ টাকা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান অনন্য। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই, পুনর্বাসনের কর্মসূচি আছে। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনায় নিহত 3 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। দাফনের 5 দিন পর রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ তুললেন তদন্তকারী কর্মকর্তারা। সকালে নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারীরা আদালতে লাশ উত্তোলনের আবেদন করলে আদালত নির্দেশ দেন। পরবর্তীতে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে জেলা শহরের পৌর কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত উত্তরার আব্দুল্লাহপুর সড়কের অবস্থা এখন ভয়াবহ। ভাঙাচোরা, খানাখন্দকে ভরা সড়কে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী, চালক ও পথচারী। বিআরটি প্রকল্পের আওতায় থাকা সড়কটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংস্কার সম্ভব হচ্ছে না বলছেন তারা। দেখে মনে হবে পানির উপর দিয়ে চলছে ওয়াটার বাস, আসলে হেলে দুলে ঢেউয়ের তালে সড়কে চলছে বাস, প্রাইভেট কার, সিএনজি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও উত্তরবঙ্গ থেকে সাভার আশুলিয়া হয়ে ঢাকাগামী পরিবহন চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগস্থল উত্তরার আব্দুল্লাহপুর সড়ক। এই সড়কের এমন বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তাঘাট। এতে ভোগান্তির শিকার পরিবহন যাত্রী ও পথচারীরা। গাড়ি উল্টে যায় মাঝে মধ্যেই, আর এই ফাঁকে এই সাইডে দেয়া ছিনতাইকারীরা থাবা দেয়, মোবাইল থাবা দেয়, চাকা টাকা বাস ফাতে বাইকে দেয়। এখন কোন জায়গায় কোন গর্ত আছে সেটাও কিন্তু আমাদের বোঝার উপায় নাই। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে এই সড়ক, এখনো রাস্তায় পানি। পানির কারণে রাস্তার উঁচু নিচু সমান হয়ে গেছে। সমান রাস্তা খুঁজতে গিয়ে যানবাহন চলছে ধীর গতিতে, বাড়ছে যানজট। এটা অনেক ভাঙা স্যার, এই সাইড থেকে মনে করেন আসলে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এই রাস্তা ভাঙা, খোলাখন্ড, খুব অসুবিধা। আমরা রিক্সা দিয়ে যাইতে পারি না, আমাদের এই জায়গাটা হাইটা পার হইতে হইতেছে। এটা জরুরি সংস্কার করা দরকার। বড় বড় গর্তে পানি জমলে খাত চেনার উপায় থাকে না কারোরই। সড়কের বেহাল দশার কারণেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত ঈদের আগের থেকে যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের পরের থেকেই এই জায়গায় রাস্তা পানি হয়ে যাইতেছে, কোথাও 2 ফিট 3 ফিট, এবং পানি হওয়ার কারণে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আপনার পানিটা নামতে পারে না, যার ফলে গাড়ির চাকার যে একটা প্রেসার, এই প্রেসারে গাড়ির রাস্তা ভেঙে চলে গেছে বিভিন্ন স্পটে। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের আওতায় থাকা সড়কটি নিয়ে উদাসীন কর্তৃপক্ষ। আমরা ডিপিপি সংশোধন করছি, ডিপিপি সংশোধন করে একটা প্ল্যানিং কমিশনে প্রেরণ করা হয়েছে। এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহে আশা করি যে ওখানে একটা পিএসসি মিটিং হবে। পিএসসির পরে এটা একনাকে পাস হয়ে গেলে আমরা আব্দুল্লাহপুর অংশে এটা পার্মানেন্টলি এই বিষয়টা সলিউশন করা হবে। দীর্ঘদিন আগে শুরু হওয়া ও ব্যাপক সমালোচিত বিআরটি প্রকল্পটির ব্যয় ও আরও 4 বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পটির কার্যকারিতা ও সুফল নিয়েও প্রশ্ন উঠেছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।